বুকের ভিতর ঝড় বইছে বোধ হয়। এমন ভয়ঙ্কর অনুভূতি আগে হয়নি কখনো। দরজা খোলার শব্দ হয়, প্রিয়তা জিভ দিয়ে ঠোঁট পিছিয়ে সেদিকে তাকায়। তার কাঙ্ক্ষিত পুরুষের আগমন ঘটেছে। ভেতর থেকে দরজাটা আটকে দিয়ে সামনে এসে দাঁড়ায় ফারজাদ। প্রিয়তা নেমে আসে, ধীর পায়ে এগিয়ে গিয়ে সালাম করতে উদ্যত হয়। ফারজাদ আটকে দেয়, বলে, মুখে বললেই হবে। প্রিয়তা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে এখন থেকে তুমি বলে সম্বোধন করলে কোনো অসুবিধা নেই তো? প্রিয়তা মাথা নাড়িয়ে না বলল। খুশি হলো ফারজাদ, বলল, তবে তুমি আমাকে তুমি বলেই ডাকো, আপনি বলার কোনো প্রয়োজন নাই। প্রিয়তা আবারও মাথা নাড়িয়ে জবাব দিল। ফারজাদ খানিকটা ভ্রু কুঁচকে বলল, আমার জানা মতে তুমি তো কথা বলতে পারো, তবে বেচারা মাথাটাকে এত প্রেশার কেন দিচ্ছ? প্রিয়তার ঠোঁট চেপে হাসলো ফারজাদের কথায়। সে রাগী গম্ভীর, তাকে সব থেকে বেশি অপছন্দ করা মানুষটাও যে কখনো তার সাথে এত রগর সুরে কথা বলবে, সেটা সে কখনো কল্পনাও করেনি। সে মানুষের জীবনে কল্পনাহীন ঘটনাগুলো সব থেকে সুন্দর। তাতে কোনো প্রকার আশা ছাড়াই অনেক কিছু পেয়ে যায়। ফ্রেশ হয়ে এসে 2 রাকাত নফল নামাজ পড়ল দুজন। নামাজ পড়া শেষ হলে প্রিয়তা সব গুছিয়ে রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজ পূর্ণিমা নয়, তবে আকাশে পূর্ণ চাঁদ। ফাজ্জাতো এসে দাঁড়িয়েছে তার পাশে। চুপচাপ দাঁড়িয়ে থাকে দুজন, যেন নীরবতায় প্রতিযোগিতা চলছে এখানে। চারদিক নিস্তব্ধ, কোথাও কোনো রা নেই, আওয়াজ নেই। পুরো অন্তরিক্ষ জুড়ে এক চাঁদ উঠেছে কেবল, তারাও নেই আজ। প্রিয়তা আকাশ দেখলো অনেকক্ষণ। ফারজাদ চুপ থেকে থেকে ভাবছে তারকে কিছু বলা উচিত। কি বলবে সে, কিভাবে বলবে? তবে তার এত এত চিন্তা কমিয়ে দিয়ে প্রিয়তা নিজে থেকেই বলল, কথায় আছে না, সৃষ্টিকর্তা কারো কাছ থেকে কিছু কেড়ে নিলে তার দ্বিগুণ ফিরিয়ে দেয়। আমি সেই কথার প্রমাণ পেয়েছি ফারজাদ। প্রিয়তা ফারজাদের দিকে চাইলো, ফের বলল, এত ভুল করার পরেও আল্লাহ আপনাকে এনে দিয়েছেন। আমি নিঃসন্দেহে সৌভাগ্যবতী। ফারজাদ বলল, কিছু ভুল ভালোর জন্যই হয়। তুমি সেদিন ভুল না করলে আজ আমি তোমায় পেতাম না। প্রিয়তা মলিন হাসলো। ফারজাদ বলল, একটা অনুরোধ করব। কি? ওয়াদিকে আজকের পর থেকে তোমার দুঃস্বপ্নেও কখনো ঠাঁই দিও না। আমি আমার মার মতো কষ্ট পেতে চাই না প্রিয়তা। আমার বিশ্বাস ভেঙো না কোনোদিন। ভাঙবো না, ওয়াদা করলাম। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার হয়েই থাকবো। ফারজাদ তৃপ্ত হলো, স্বস্তি নিঃশ্বাস ফেললো সে। প্রিয়তার তখন জিজ্ঞেস করলো। আন্টির সাথে কি হয়েছিল? ফারজাদ অন্যদিকে চাইলো, বলল, কুৎসিত স্বপ্ন ভেবে ওই দিনগুলো আমরা আমাদের স্মৃতির মলার থেকে বাতিল করে দিয়েছি। সেগুলো আর মনে করতে চাই না। আমি দুঃখিত। না না, আমিও চাই না কোনো দুঃখজনক অতীত আপনাকে আবার কষ্ট দিক। আপনি ভালো থাকুন, এটাই চাই আমি। ফারজাদ এগিয়ে এসে প্রিয়তার দুগালে হাত রাখলো। ফারজাদের স্পর্শে জড়সড় হয়ে দাঁড়ালো প্রিয়তা। ফারজাদ আরো খানিকটা এগিয়ে এসে বলল, ওয়াদা করো, আমার সুখের একমাত্র কারণ তুমি হবে। ওয়াদা করছি। ফারজাদ আলতো করে প্রিয়তাকে তার বুকে জড়িয়ে নিল। প্রিয়তার শরীর যেন এখন শক্তিহীন এক নিথর দেহ। ফারজাদের এতটা কাছে এসে শরীরের শিরা ধমনীগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। আদৌ রক্ত প্রবাহ ঠিকঠাক হচ্ছে কিনা কে জানে। ফারজাদ আকাশের দিকে চাইলো, এক হাতে জড়িয়ে ধরে রাখলো প্রিয়তাকে। প্রিয়তা চুপচাপ ফারজাদের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ফারজাদ বলল, মায়ের পর আমার কাছে সব থেকে মূল্যবান নারী তুমি। আমি আজীবন তোমাকে আগলে ধরে বাঁচতে চাই। একটা চমৎকার সুন্দর ভবিষ্যৎ চাই, আর চাই এক অন্তরিক্ষ সমান ভালোবাসা। দিবে তো? প্রিয়তার লজ্জার জড়তায় জমে কাঠ, কেবল মাথা নাড়ালো সে। ফারজাদ তার দিকে মাথা নুয়েই চাইলো, বলল, তুমি যে মাঝে মাঝে কথা বলা ভুলে যাও, সেটা আমাকে আগে জানাওনি কেন? প্রিয়তা আরেকটু মাথা নোয়ালো। ফারজাদের বুকের ভিতর ঢুকতে পারলে শান্তি পেত বোধ হয়। আপাতত সেটা পারছে না বলে অতি ক্ষীণ আওয়াজে জবাব দিল, দিব। ওই অন্তরিক্ষের গভীরতা যতটা, আমি আপনাকে ততটাই ভালোবাসা দিব। এই পৃথিবী জুড়ে যত ভালোবাসা আছে, আমি একাই সেই সম্পূর্ণটা আপনাকে দিব। একটু কৃপণতা দেখাবো না, প্রমিস। ফারজাদ এবার 2 হাতে শক্ত করে চেপে ধরল প্রিয়তাকে।
প্রিয়তাও তাকে জড়িয়ে ধরল। একে অন্যের উষ্ণ আলিঙ্গনে জীবনের সমস্ত অবসাদ ক্লেশ ও গ্লানি মুছে গেল তাদের। দু চোখে তাদের জ্বলজ্বল করে উঠল আসন্ন এক অনবদ্য ভবিষ্যতের। দুজনের সময়টাকে আঁকড়ে ধরল, স্মরণীয় করে তুলল প্রতিটি মুহূর্ত। একটি রৌদ্রদগ্ধ অনিন্দ সকাল। দরজায় ঠকঠক আওয়াজে ঘুম ভাঙে প্রিয়তার। চোখ মেলতেই আবিষ্কার করে এক চমৎকার দৃশ্য। ফারজাতের দুই হাতের বাঁধনের মাঝে বেশ আরাম করে ঘুমিয়ে আছে সে। প্রিয়তা মাথাটা উঁচিয়ে তাকালো, দেখলো ফারজাত ঘুমে বিভোর। আস্তে করে উঠে বসলো সে, গায়ের জামা কাপড় ঠিকঠাক করে নেমে দাঁড়ালো। তারপর গিয়ে খুলল দরজাটা। দরজার বাহিরে মৌমি, দুই ঠোঁটের ফাঁকে তার 32টা দাঁত স্পষ্ট। সে লাজুক লাজুক ভঙ্গিতে বলল, গুড মর্নিং ভাবিজান। প্রিয়তা হেসে বলল। গুড মর্নিং। মৌমি খানিকটা এগিয়ে আসে, এদিক ওদিক চেয়ে ফিসফিসিয়ে বলে, বাসরাত কেমন কাটলো? ইস, অসভ্য মেয়ে, এত জনের শখ কেন তোমার? আরে বলো না, একটু এক্সপিরিয়েন্স হবে। প্রিয়তা রগর সুরে বলল, আমার ভাই এমনিতেই এক্সপার্ট, তোমার আর এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, বুঝছো? মৌমি লজ্জায় কান নাক লাল হয়ে উঠল, বলল, তোমার সাথে আমার কথা বলাটাই ভুল হয়েছে, যাচ্ছি, আর কথা বলবো না। মেঘি রাগ দেখিয়ে মৌমি চলে গেল সেখান থেকে। প্রিয়তা হাসলো এক চোট। তারপর দরজাটা চাপিয়ে দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। প্রিয়তা ফ্রেশ হয়ে এসে দেখে ফারজাত উঠে পড়েছে, বিছানায় বসে ফোন দেখছে সে। ফারজাত চাইলো তার দিকে, হেসে বলল, শুভ সকাল। শুভ সকাল। প্রিয়তা তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ফারজাত উঠে গেল ওয়াশরুমে। আয়নায় নিজেকে দেখে অযথাই লজ্জা পাচ্ছে প্রিয়তা। সে হাসছে কারণ ছাড়াই। নতুন বইয়ের নেয়ায় নাক গাল লাল তার। নিজেকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে দীর্ঘশ্বাস ফেলল সে। মনে মনে অনেক শুকরিয়া জানালো আল্লাহর কাছে। পরক্ষণে আবার হেসে বলল, ধন্যবাদ ওয়াদি, তোমার জন্য পাকিস্তান গিয়েছি বলেই না আজ ফারজাদকে পেয়েছি। এই একটা কারণে আমি অবশ্যই তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। রান্নাঘরে গিয়ে দেখে মা তার হরেক আয়োজন করেছে। প্রিয়তাকে দেখে লুৎফা বেগম বললেন, উঠে পড়ছিস? যা, জামাইকে নিয়ে টেবিলে বসে যা। আমি হেল্প করব মা। না না, তুই ফারজাদকে নিয়ে টেবিলে বস গিয়ে। বাকিরা কোথায়? তোর বাবা খেয়ে অফিসে গিয়েছে, নিহাল ওর কোচিং সেন্টারে, রুবাও আমাদের সাথে খেয়ে নিয়েছে। এখন শুধু তুই, মৌমি আর ফারজাদ বাকি। প্রিয়তা বসার ঘরে গেল। মৌমি টিভি দেখছে বসে বসে। প্রিয়তা গিয়ে বলল, খেতে এসো মৌমি। মৌমি ফিরে তাকালো। প্রিয়তাকে দেখে হাসলো সে, বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খেতে হবে, জরুরি কাজ বাকি যে। কি কাজ? মৌমি এগিয়ে এসে বলল। আরে তোমার বাসরাতের গল্প শোনা। বলেই সে দ্রুত ডাইনিং রুমে চলে গেল। প্রিয়তা হাসলো মেয়েটার চঞ্চলতা দেখে। প্রিয়তা, ফারজাত আর মৌমি খাচ্ছে। লুৎফা বেগম আর দিলরুবা বেগম তাদের বেড়ে বেড়ে খাওয়াচ্ছেন। প্রিয়তার মাঝে জড়তা। সে বলল, তোমরা দুজনে বসে যাও না, আরেকবার আমাদের সাথে খেলে কিচ্ছু হবে না। দিলরুবা বেগম হেসে বললেন, তোমার মা এমনিতে আমাকে খাওয়াতে খাওয়াতে কয়েক কেজি বাড়িয়ে দিয়েছেন, আর খেলে পরে আমি বেলুন হয়ে আকাশে উড়ে যাব। সবাই হাসলো। প্রিয়তা বলল, এটুকু খেলে কিচ্ছু হয় না আন্টি। আন্টি? দিলরুবা বেগম কপাল কুঁচকে বললেন। ফারজাদ প্রিয়তার দিকে চাইল। প্রিয়তা আমতা আমতা করে বলল, না মানে, আসলে এতদিনের অভ্যাস তো, তাই বলে ফেলেছি। দিলরুবা বেগম নাকমুখ কুঁচকে বললেন, তার শাস্তিস্বরূপ এখন দুটো পরোটা আরো বেশি খেতে হবে তোমাকে। এই বলে তিনি প্রিয়তার প্লেটে দুটো পরোটা তুলে দিলেন। প্রিয়তা আঁতকে উঠে বলল, না না, এতগুলো আমি খেতে পারবো না। এটা তোমার শাস্তি, মাকে আর আন্টি ডাকবে? প্রিয়তা মাথা নাড়িয়ে বলে। জীবনেও না। আরেক চোট হাসলো সবাই। লুৎফা বেগম তৃপ্তির স্বরে বললেন, দোয়া করি আমার মেয়ে আর তার শাশুড়ির সম্পর্ক আজীবন এমন থাকুক। মমি জোর গলায় বলে উঠল তখন। আমিন। রাতের ফ্লাইটের টিকিট কেটে এনেছে ফারজাদ। আর এই খবর পাওয়ার পর থেকেই মন খারাপ করে বসে আছে প্রিয়তা। লুৎফা বেগম কাজ করছেন, মন ভার তারও। দিলরুবা বেগম প্রিয়তার রুমে এসে বললেন,
প্রিয়তা, তোমার যা যা নেওয়ার এখনই একেবারে গুছিয়ে ফেলো, নয়তো পরে তাড়াহুড়োতে আর মনে থাকবে না। প্রিয়তা মাথা এলিয়ে বলল। আচ্ছা মা। দিল্লুবা বেগম এগিয়ে এলেন। প্রিয়তার পাশে বসলেন তিনি, মাথায় হাত রেখে বললেন, এক মা ছেড়ে আরেক মায়ের কাছে যাচ্ছ তুমি, মন খারাপ করছো কেন? এই বাড়িটা যেমন তোমার, ওই বাড়িটাও তো তোমারই। প্রিয়তা কিঞ্চিত হাসলো, বলল, মা, আমার সৌভাগ্য যে আমি আপনাদের আমার জীবনে পেয়েছি। পরিবারকে ছেড়ে যাওয়ার কষ্টের পাশাপাশি আপনাদের মতো চমৎকার কিছু মানুষকে পাওয়ার সুখও হচ্ছে। এই সুখ তোমার আজীবন থাকুক, আমি দোয়া করি। লুৎফা বেগম সেই রুমে এলেন তখন। প্রিয়তার দিলরুবা বেগমের সুন্দর সম্পর্ক দেখে বড্ড প্রশান্তি বোধ করলেন। দিলরুবা বেগম বান্ধবীকে দেখেই বললেন, এই যে ম্যাডাম, অনেক কাজ করেছেন, এখন আমার ছেলের বউকে আমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করুন তো। লুৎফা বেগম হাসলেন, বললেন, নিয়ে যান বেয়ান সাহেব, আমি নিশ্চিন্তে আমার মেয়েকে আপনার হস্তে অপূর্ণ করলাম। প্রিয়তা সরু চোখে চেয়ে বলল, আর আসবো না কিন্তু। আসিস না, আমি একটু শান্তিতে থাকতে পারবো। প্রিয়তা বিস্ফোরিত চোখে চেয়ে বলে, কত বড় কথা, সত্যি আর আসবো না, যাও। লুৎফা বেগম আড়ালে হাসলেন। ব্যাগ এনে গুছিয়ে দিতেই লাগলেন প্রিয়তার প্রয়োজনীয় জিনিসগুলো। দিলরুবা বেগমকে বললেন, তোকে আর নতুন করে কিছু বলার নেই রুবা। পাকিস্তানে আমার মেয়েটার পাশে যেভাবে ছিলি আজীবন সেভাবেই থাকিস। ভালোবাসবি, যেমন ভুল করলে শাসন করবি, একদম ছাড় দিবি না। হয়েছে মা, তোমার শাসন পেতে পেতে শেষ আমি। এখন আবার আমার শাশুড়ি মাকেও শিখিয়ে দিচ্ছ। শিখিয়ে দিচ্ছি। তুই তো কম পাজি না, একটু শাসন না করলে আদর পরে বাদর হয়ে যাবে। তুই বেশি বেশি বলিস লুৎফা, আমার মেয়েটা মোটেও এমন না। দিলরুবা বেগমের সমর্থন পেয়ে প্রিয়তা হেসে বলল, দেখেছো, মা আমায় ঠিকই বোঝেন, খালি তুমিই বোঝো না। লুৎফা বেগম কিছু বলার আগেই মমি হন্তদন্ত হয়ে ভেতরে আসে। বড় বড় নিঃশ্বাস ফেলছে সে। প্রিয়তা তাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মমি? ভাবিজান, তোমার ভাইটা কিন্তু এবার অতিরিক্ত করছে। কেন, কি করেছে? আমাকে কি বলেছে জানো? বলেছে আমাকে নাকি পাবনায় রেখে আসা উচিত। ওখানে নাকি একটা পাগলা গারো আছে, সেখানে আমার মতন আরও পাগলেরা থাকে। আমাকে কি উনার পাগল মনে হয়? দিলরুবা বেগম বললেন, নিহাল নিশ্চয়ই এমনি এমনি বলেনি, তুই এর আগে অবশ্যই কিছু বলেছিস। না, আমি কিছু বলিনি। তুমি এত ভালো মানুষ নও মৌমি, তোমাকে আমি ভালো করেই চিনি। মমি নাকমুখ কুঁচকে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো নিচের মেয়ে তোমার কাছে পর হয়ে গিয়েছে। আন্টি, আপনার ছেলের কান মলে দিবেন, উনি সব সময় আমার সাথে ঝগড়া করেন। লুৎফা বেগম হেসেই বললেন, ঠিক আছে মা, দিব। এবার একদম কান ছিঁড়ে তারপর ছাড়বো। না না, ছিঁড়তে হবে না, খালি একটু মলে দিলেই হবে। হ্যাঁ মা, খালি একটু বলে দিও। কান ছিঁড়ে ফেলে তো আবার সবাই পরে মমিকেই বলবে যে মমির হাজবেন্ডের কান ছিঁড়া। প্রিয়তার কথা শুনে হেসে ফেলল সবাই। মমি নাকমুখ কুঁচকেই বলল, তোমাদের সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। বলেই সেই অন্য রুমে চলে গেল। তার মেখে রাগ দেখে আরেক চোট হাসলো সবাই। সবাই বের হবার জন্য প্রস্তুত। লুৎফা বেগম আঁচলে চোখ মুছছেন ক্ষণে ক্ষণে। প্রিয়তার নাকমুখ লাল, কেঁদেছে তার বোঝার বাকি নেই। অলিউল সাহেব আর নিহালেরও বিষণ্ণ মন। আর কিছুক্ষণ পরেই ফ্লাইট তাদের। এবার এয়ারপোর্টে যেতে হবে। দরজার কাছটায় গিয়ে বাবাকে জড়িয়ে ধরল প্রিয়তা। নিজেকে আর সংযত রাখতে না পেরেই কেঁদে ফেলল সে। বলল, আমায় ক্ষমা করে দিও বাবা, তোমাদের অনেক কষ্ট দিয়েছি আমি। অলিউল সাহেবের বড্ড মন পড়লেও কাঁদলেন না তিনি। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সন্তানের উপর মা বাবার কোনো অভিযোগ থাকে না। অতীত ভুলে সুন্দর একটা বর্তমান কাটাও। বাবার অনেক অনেক দোয়া রইল। প্রিয়তা দাঁড়ালো সোজা হয়ে, মায়ের দিকে চাইলো, ডাকলো। মা। লুৎফা বেগম আঁচল দিয়ে মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছেন। প্রিয়তা বলল, চলে যাচ্ছি মা, আমার জন্য দোয়া করো। লুৎফা বেগমের চোখের পানি বাধা মানছে না। তিনি খুব কষ্টে নিজেকে ধাতস্থ করেই বললেন, আমাদের দোয়া সব সময় তোমার পাশে আছে মা, তুমি সুখী হও। প্রিয়তা শান্ত রাখলো নিজেকে। নিহাল পাশেই তার বোনের হাতটা ধরেই বলল,
কাঁদবি না, আর সব সময় এই মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবি। নিজে ভালো থাকবি। আমরা সবাই তোর পাশে আছি। প্রিয়তা মাথা ঝাঁকালো, জোরে শ্বাস টেনে কান্না আটকালো তার। গাড়িতে গিয়ে বসলো সবাই। বাহিরে দাঁড়িয়ে প্রিয়তার মা, বাবা আর ভাই। প্রিয়তা ছলছল চোখে দেখছে তাদের। গাড়িটা চলতেই শুরু করলো। হাত বাড়িয়ে বিদায় জানাচ্ছে প্রিয়তা। লুৎফা বেগম ফুফিয়ে কাঁদছেন। ঠোঁট কামড়ে ধরে রেখেছে প্রিয়তা। ভীষণ কষ্ট হচ্ছে তার। মমি তার পাশেই বসা। এসব দেখে তারও মায়া হচ্ছে খুব। প্রিয়তার হাতের উপর হাত রেখেই সে বলল, কেঁদো না ভাবি যান, আমরা আছি তো। প্রিয়তা সিটে হেলান দিয়ে বসলো। মা, বাবা, ভাইকে আর দেখা যাচ্ছে না। সামনে থেকে একটা পানির বোতল প্রিয়তার দিকে এগিয়ে দিল ফারজাদ। বলল, একটু পানি খেয়ে নাও, ভালো লাগবে। প্রিয়তা পানি পান করলো। তারপর চাইলো মৌরির দিকে। বলল, তোমরা আছো বলেই আমি নিশ্চিন্তে এতটা। দিলরুবা বেগম বললেন। আর কেঁদো না, তবে বেশি কাঁদলে অসুস্থ হয়ে পড়বে যে। প্রিয়তা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এয়ারপোর্টে প্রাসঙ্গিক সব কাজ শেষ করে ফ্লাইটে উঠলো সবাই। জানালার পাশটাতে বসলো প্রিয়তা। মনে পড়ছে সেই দিনটার কথা, যেদিন সে প্রথম এই ফ্লাইটে করে এই দেশ ছেড়েছিলেন। কি বিদঘুটে ভয় ছিল বুকের ভিতর। তাও দুঃসাহসিক এক কাজ করেই বসেছিল সে। আজ আবারও দেশ ছাড়ছে, তবে এক নতুন পরিচয়ে, নতুন সত্তায়। ভাবনার মাঝে টের পেল শীঘ্রীয় হাতের উপর অন্য এক উষ্ণ ছোঁয়া। সে তাকালো পাশে। ফারজাদ বলল, মন খারাপ করো না, তুমি যখন চাইবে আমরা তখনই বাংলাদেশে আসব। প্রিয়তা মৃদু হাসলো। ফারজাদের কাঁধের উপর মাথার ভারটা দিয়ে চোখ বুঝলো সে। চোখ খুলল যখন, তখন তারা পাকিস্তানে। পরিচিতির রাস্তায় অলিগলি পেরিয়ে ছুটে চলছে গাড়িটা। প্রিয়তা এক মনে চেয়ে আছে বাহিরে। মনে করতে না চাইলেও অনেক কিছু মনে পড়ছে তার। এত এত অপেক্ষা, এত আক্ষেপ, এত হাহাকার কি ভুলে যাওয়া সম্ভব? তাও সেই ভুলে থাকবে, নিজের জন্য না হোক, ফারজাতের জন্য হলেও ভুলে থাকবে। ফারজাতের ঘরে পা রাখলো প্রিয়তা। ফারজাত পাশেই তার। অনুচ্চস্বরেই বলল, আজ থেকে এই ঘরটা তোমারও। প্রিয়তা চোখ বুলালো চারিদিকে। প্রথমে আসেনি যদিও, তবে আজ অন্যরকম লাগছে। ভেতরে প্রবেশ করলো প্রিয়তা। ফারজাতও এলো। ফারজাত বলল, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। প্রিয়তা মাথা এলিয়ে ব্যাগটা খুললো। খুঁজে বের করলো একটা সালোয়ার কামিজ। তারপর ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফারজাত এই ফাঁকে বিছানা গুছিয়ে ডান দিকে জানালাটা খুলে দিল। বাহিরে এখন পুরো দোস্তর সকাল। গোসল সেরে বেরিয়ে এলো প্রিয়তা। তারপর ফারজাত গেল। প্রিয়তা ব্যাগপত্র গুছিয়ে কল দিল মাকে। কথা বলল সবার সাথে। মনটা এখন আগে থেকে হালকা। পরিচিত এই পরিবেশটা তার আগে থেকে খুব আপন মনে হতো। আর এখন তো হাতে কলমে সে পরিবেশের আপনজন হয়ে উঠেছে সে। ফারজাত বেরিয়ে এসে দেখে প্রিয়তা বারান্দায়। ফারজাতও দাঁড়ায় গিয়ে তার নিকটে। জিজ্ঞেস করে, মন খারাপ? প্রিয়তা তাকালো, বলল, না। তোমার চোখ অন্য কথা বলছে। পরিবারকে মিস করছো? প্রিয়তা মাথা ঝাঁকালো। ফারজাত বলল, চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই ওনারা এখানে আসবেন। প্রিয়তা আবারও মাথা ঝাঁকালো। ফারজাত এক কদম এগিয়ে হাত রাখলো প্রিয়তার মাথার উপর। বলল, এত মাথা নাড়ালে তো মাথা খুলে চলে আসবে। প্রিয়তা হাসলো তার কথা শুনে। বলল, না, আসবে না, আমার মাথা মজবুত অনেক। ফারজাতও হাসলো। বলল, তাই? জি। সব সময় এমন মজবুত থাকো। এবার শুতে চলো। প্রিয়তা আবারও মাথা এলাতেই হেসে ফেললো ফারজাত। প্রিয়তাও হাসলো সাথে। সে আর দাঁড়ালো না, চুপচাপ শুয়ে পড়লো গিয়ে। ফারজাত বারান্দার পর্দাটা টেনে দিয়ে শুতে এলো। প্রিয়তা অন্যদিকে ঘুরে। ফারজাত শুয়ে চেয়ে আছে তার দিকে। কিছুক্ষণ একইভাবে চেয়ে থেকে আলগোছে প্রিয়তাকে নিজের কাছে টেনে নেয় সে। প্রিয়তার শ্বাস টানলো জোরে। ফারজাতের বাহু ডোরে আটকে শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে তার। এদিকে ফারজাত বেশ আয়েশ করে নিজের বউকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। প্রিয়তার ঘুম নেই একটুও। সে নড়ছে বারবার। ফারজাদের নিবু নিবু স্বর জিজ্ঞেস করলো, নড়ছো কেন এত? আমি ঘুমাতে পারছি না তো। আমিও পারছি না, আমায় ছেড়ে দিন তাহলেই হবে। এইভাবেই ঘুমাও। আমার এইভাবে ঘুমিয়ে অভ্যাস নেই, অস্বস্তি হচ্ছে। কয়েকদিন ঘুমালে অভ্যাস হয়ে যাবে। তাও ফারজাত ছাড়বে না।
প্রিয়তা নড়ছে দেখে সে উল্টো তার হাতের বাঁধন আরো শক্ত করলো। ছাড়া না পেয়ে পরাস্ত প্রিয়তা এবারে ঘুমালো পুরোটা সময়। মমির ঘুম ভেঙেছে সবে, উঠে হাত মুখ ধুয়ে বসেছে সে। এয়ারপোর্ট থেকে নেমেই সকালের নাস্তাটা করেছিল। এখন বাজে বিকেল 4টা। খিদায় এখন পেটে ইঁদুর দৌড়াচ্ছে তার। রুম থেকে বের হবার আগে একবার ফোনটা হাতে নিল। নোটিফিকেশনে দেখলো চেনা নাম্বার থেকে মেসেজ। সে ওপেন করলো সেটা। মেসেজে লেখা, আপনি তো ভারী নিষ্ঠুর মিমি চকলেট, যাওয়ার আগে একটু বিদায়টুকু নিলেন না। অমনি হাসি ফুটল মমির ঠোঁটের কোণে। নাম্বার সেভ না থাকলেও এই বার্তাদাতাকে সে চিনে। সে উত্তর দেয় সাথে সাথে, আমি না হয় নিষ্ঠুর মানলাম, আপনি যদি এতই উদার মনের হন তবে আপনি কেন বিদায় জানালেন না আমায়? অবশ্য আমি চলে আসতেই আপনি বোধহয় খুশি হয়েছেন বেশি। মেসেজ দিয়ে ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে এলো মমি। রান্নাঘরে গিয়ে দেখলো মার প্রিয়তা সেখানে। মমি হেসে বলল, গুড মর্নিং ভাবিজান। প্রিয়তা চাইলো, হেসে জবাবে বলল, গুড আফটারনুন। মহারানীর ঘুম ভেঙেছে তবে? মায়ের কথা শুনে এগিয়ে আসে মমি। পেটে হাত দিয়ে বলে, ভীষণ খিদে পেয়েছে আম্মি, খাবার দাও। তুমি গিয়ে বসো, আমি নিয়ে আসি মমি। তোমরা কি খেয়ে ফেলেছো? নয়তো কি আপনার জন্য বিকেল পর্যন্ত অপেক্ষা করব? মায়ের কথায় মমি দুঃখী দুঃখী সুরে বলল, তা একটু অপেক্ষা করলে কি হতো? আমাকে এখন একা একা খেতে হবে। ভালো হয়েছে। মমি প্রিয়তার হাত ধরেই বলল, খাবার নিয়ে চলো, তুমিও আমার সাথে একটু খাবে। প্রিয়তা মাথা ঝাঁকিয়ে বলল, আমার পেটে একটুও জায়গা নেই, মা আমায় এক গাদা খাবার খাইয়েছেন। তাও একটু খেয়েও, একটু খেলে কিচ্ছুই হবে না। প্রিয়তা হেসে বলল, আচ্ছা বেশ চলো। আব্বু, আর কতদিন আমি জেলে পড়ে থাকবো? তোমার এত ক্ষমতা থেকে কি লাভ যদি না নিজের ছেলের জামিনটুকু করাতে পারলে? আহমেদ তাজওয়ারের রুক্ষ মুখ। দীর্ঘশ্বাস ফেললেন তিনি, বললেন, তোমাকে ছাড়াতে পারি এক শর্তে। ওয়াদি ভ্রু কুঁচকালো, বলল, শর্ত? তুমি তোমার ছেলেকে জেল থেকে বের করবে, তার জন্য আবার শর্ত? হ্যাঁ, কারণ আমি ভবিষ্যতে আর কোনো ঝামেলা চাই না। ওয়াদি চোয়াল শক্ত করলো। বাবার কথা পছন্দ মতো না হলেও সে বলল, বেশ, কি শর্ত বলো? এখান থেকে বের হয়ে এমন কোনো চক্রের সাথে আর কখনো তুমি জড়াবে না। জড়াবো না, কোনো কিছুই করবো না, ভদ্র হয়ে যাবো একেবারে। তবে ওই ফারজাদের বুকে একটা গুলি অবশ্যই করব। খেপে গেলেন আহমেদ তাজওয়ার, বললেন, না, একদমই না, এমন কিছুই তুমি করবে না। কেন কেন করব না? ওই লোকটা আমার কাছে বা হাত না ঢোকালে আজ আমি এই জায়গায় থাকতাম না। প্রিয়তাকে বেচে আমি এখন 1 কোটি টাকার মালিক হতাম। তা না, আজ ওর জন্য আমি জেলে পচে মরছি। আর তুমি বলছো ওকে আমি এমনি এমনি ছেড়ে দেব? আহমেদ তাজওয়ার উত্তেজিত সুরেই বললেন, তুমি যদি এমন কিছু করো তবে আমি কখনোই তোমাকে এখান থেকে বের করব না। রেগে গেল ওয়াদি, বলল, তোমার ওই ফারজাদের প্রতি এত দরদ কেন আব্বু? ও মরলে তোমার কি? অনেক কিছু আমার। তুমি ওর ব্যাপারে আর একটা কথা বলবে না। যদি জামিন পেতে চাও তবে আমার কথা মতোই চলতে হবে তোমাকে, আর নয়তো থাকো তুমি এখানেই, আমি তোমার জামিন করাবো না। ওয়াদি অবাক হয়, বুঝতে পারে না তার বাবা ফারজাদের প্রতি এত কিসের দুর্বলতা, কেন ওকে খুন করতে এত বাধা তার। সে আপাতত শান্ত করলো নিজেকে। এ জেল থেকে আগে বের হতে হবে, তারপর অন্য কিছু। তাই নরম গলায় বলল, বেশ, তুমি যা বলবে তাই হবে। আমার জামিনের ব্যবস্থা করো দয়া করে। ঠিক আছে, দেখছি আমি। আহমেদ তাজওয়ার চলে গেলেন। ওয়াদি নিজের জায়গায় ফিরে গিয়েই বসলো। মাথায় অনেক চিন্তা চলছে তার। বর্তমানে বাবার ব্যবহারগুলো তার চিন্তাকে বাড়াচ্ছে। ফারজাদের প্রতি মানুষটার একটা আলাদা টান দেখছে সে। এটা কি নিতান্তই তার ভুল ধারণা, নাকি অন্য কিছু? বাহির থেকে টুকটাক বাজার করে ফিরেছে ফারজাদ। হাতে ব্যাগগুলো নিয়ে বাসায় ঢুকতেই মমি প্রিয়তার পেটে গুঁতা দিয়ে বলল, যাও, জামাইয়ের ব্যাগগুলো ধরো। প্রিয়তা বুঝলো না প্রথমে, পরে মনে পড়ল সে তো এখন ফারজাদের বউ। স্বামীর ব্যাগ হাতে বাহির থেকে আসলে বউদের সেগুলো এগিয়ে গিয়ে আনতে হয়, এটাই তো নিয়ম।
সে কিঞ্চিত হেসে ফারজাতের কাছে গিয়ে দাঁড়ালো ব্যাগগুলো নেওয়ার জন্য। ফারজাত বলল, তোমার নিতে হবে না, আমি রেখে আসছি। আমায় একটা দিন। না না, পারবে না তুমি। বলে ফারজাতের সবগুলো ব্যাগ নিয়ে রান্নাঘরে ঢুকলো। প্রিয়তা মমির দিকে চেয়ে ভ্রু কুঁচকে বলল, তোমার ভাই আমায় কি মনে করেন? আমার গায়ে কোনো শক্তি নেই? আমি পারবো না মানে কি? ওই সবগুলো ব্যাগ আমি এক হাতেই তুলতে পারতাম। ফারজাত রান্নাঘর থেকে বেরিয়ে এসেই বলল। ও তাই, এত শক্তি তোমার? ফারজাতের কথা শুনে বোকা বোকা হাসলো প্রিয়তা। বলল, না মানে আমি তো মমিকে এমনি বলেছিলাম, আমি শুধু 2 হাত কেন 4 হাত মিলিয়েও এগুলো তুলতে পারতাম না। ফারজাত আর জবাব না দিয়ে কেবল হাসলো। তারপর নিজের ঘরের দিকে চলে গেল সে। মমির ঠোঁট চেপে হেসে বলল, ভাইয়াকে ভয় পাও? মোটেও না, ওনাকে ভয় পাওয়ার কি আছে? দাঁড়াও, ভাইয়াকে গিয়ে বলে আসি তবে। মমি উঠতে নিলেই প্রিয়তা তাকে টেনে বসিয়ে দেয়। বলে, আরে এগুলো আবার বলতে হয় নাকি? স্বামীদের তাদের বউরা মনে মনে ভয় পায়, এগুলো প্রকাশ করতে হয় না, বুঝেছো? মমি হেসে বলল, বুঝেছি। একটুও না। আপনি জানেন আমি আপনাকে মিস করেছি। কয়েক শব্দের এই বার্তাটা মমির এই নিয়ে 20 বার পড়ে ফেলেছে। আমি আপনাকে মিস করছি। ছোট্ট একটা কথা শরীরে শিহরণ জাগাচ্ছে তার। প্রেম প্রেম অনুভূতি জন্ম দিচ্ছে। সে হাসছে আপন মনে। জবাবে লিখলো, আমিও। পরক্ষণে আবার ডিলিট করে লিখলো, মিথ্যা বলছেন। আপনি তো আমাকে ঝগড়ুটে বলেন। এই ঝগড়ুটে মেয়েকে আপনি মিস করতেই পারেন না। ফোনটা বোধ হয় নিহালের হাতেই ছিল, তাই উত্তর এলো সাথে সাথে। অবশ্যই করতে পারি, অন্তত আপনার ঝগড়াগুলো আমি কখনোই ভুলবো না। মমির উত্তরে লিখলো, হ্যাঁ হ্যাঁ, আমার মাঝে তো ভালো কিছু পাননি। খালি ঝগড়া করি যে সেইটাই দেখলেন। আর ঝগড়াটা যে আপনি শুরু করেন সেটা কিচ্ছু না। একটি হাসির ইমোজি পাঠালো নিহাল। বলল, তা ঠিক বলেছেন, আমি শুরু করি। তবে একটা কথা না বললেই নয়, আপনি ভীষণ ভালো একটা মেয়ে। অপর পাশের গাল লাল হলো মমির। লিখলো, আমি বলাতে এখন প্রশংসা করছেন? না, আসলে আপনি এত ঝগড়া করেন যে আমি আপনার প্রশংসা করার সুযোগ পাই না। আজকে পেয়েছি তাই করলাম। মমি লজ্জা পাবে না, একটু রাগ দেখাবে বুঝতে পারছে না। সে লিখলো, আপনি ঝগড়া না করলে আমিও আর ঝগড়া করব না। কি বলছেন? আমি তো আরও সারা জীবনের জন্য এই ঝগড়াকে পার্মানেন্টের ব্যবস্থা করছিলাম। মানে বিয়ে। মমির বুকের ভিতরে ধরাস ধরাস করছে। কি সাংঘাতিক অনুভূতি। সে লিখলো, আচ্ছা, আমি রাখছে, আবার পরে কথা হবে। উত্তর এলো, আপনার এই লজ্জায় লাল হয়ে ওঠা মুখটা আমার এখন বড্ড দেখতে ইচ্ছে করছে মৌমি। আবার তবে পাকিস্তানে চলে আসুন। আসবো খুব শীঘ্রই, আপনাকে একেবারে নিয়ে যেতেই আসবো, অপেক্ষা করুন। মমি আর কি লিখবে কি, হাত কাঁপছে তার। তাও কোনো রকমে লিখলো, আচ্ছা, অপেক্ষায় রইলাম। এবার নিচে যাব আমি। সবে 10 মিনিট হয়েছে প্রিয়তা। কি বলেন? আধা ঘন্টা হয়ে গেছে। হাতে ব্যথা করছে? না, তবে নিচে যাওয়ার জন্য এত অস্থির কেন? আপনার জন্য। এত নড়াচড়া করলে আমি বিলি কেটে দিতে পারবো না। কই নড়ছি, আমি তো চুপচাপ শুয়ে আছি। মোটেও না, আপনি ইচ্ছে করে এমন করছেন, আমি তো বেশ বুঝতে পারছি। ফারজাদ হাসলো অতি সন্তপরে। বলল, আমি ইচ্ছে করে কি করছি? প্রিয়তা কিছু বলতে নিয়েও থামলো। ফারজাদের লুকানো হাসি দেখলো সে। তাকে ইচ্ছে করে লজ্জায় ফেলার ধান্দা। মাথা ব্যথা করছে দেখে প্রিয়তার কোলে শুয়ে বলছে বিলি কেটে দিতে। প্রিয়তাও দিচ্ছিল বেশ, কিন্তু সে প্রিয়তার দিকে মুখ করে শুতে প্রিয়তার হাত বন্ধ হয়ে গেল। ফারজাদের মুখ তার উদরে স্পর্শ করছে বারবার। প্রথমবার এমনিতে করলেও পরের বার থেকে ফারজাদ ইচ্ছে করে করছে। প্রিয়তা শক্ত হয়ে বসে আছে, একটু পর পর শ্বাস টেনে ধরছে। ফারজাদ মজা পাচ্ছে বেশ। শ্বাস ছাড়লেই প্রিয়তার পেট এসে লাগছে ফারজাদের মুখে। সে এবার বিরক্ত। বলল, ফারজাদ, আপনি মাথাটা একটু পিছিয়ে নিন। কেন? আমার অসুবিধা হচ্ছে। কিন্তু আমার তো হচ্ছে না। প্রিয়তা বিড়বিড় করে বলল, আপনার হবে কি করে? আপনি তো এটাই চান। কিছু বললে প্রিয়তা? না। আচ্ছা, আর কিছুক্ষণ বলি, তারপর কেটে দিও। তারপর উঠে যাচ্ছি।
প্রিয়তা বিলি কেটে দিল আরো কিছুক্ষণ, বলল, আপনার চুলগুলো অনেক সুন্দর।